নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার। সোমবার মানে বিনিয়োগের বার। আহ আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি বিনিয়োগে বসতে লক্ষ্মীতে। তো আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। প্রথমে সমস্ত আহ, দর্শকদের কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা, কারণ একটি মানে খুব গুরুতর কারণে, গুরুতর কারণটা আপনারা সকলেই জানেন। আমার মনে হয় সেদিনকার কাউন্টিং ছিল, ভোট গণনার দিন। আমরা যেভাবে যে কোনো কারণেই হোক, আমরা প্রযুক্তিগত ত্রুটির কারণে আমরা এপিসোডটি শুট করতে পারিনি, এবং সেদিনকার যথেষ্ট ব্যস্ততাও ছিল, ফলে আপনাদের একটি এপিসোড আমরা আপনাদের সামনে অ্যাপিয়ার হতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আশা করি আমরা এই ধরনের আর মানে এড়ানোর চেষ্টা করব। তো সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমাদের আজকে শোটা মানে শুরু করছি। দেখুন, ভলাটিলিটি শেয়ার বাজারে চলছে, মানে কখনো উঠছে কখনো নামছে। এই জিনিসটা যেরকম আমরা বহুবার, কেজি স্যারও দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে 2026টা মানে যা, শুধু এক্সপার্টরাও একই কথাই বলেছেন যে 2026টা কিন্তু একরকম যাবে না, উঠবেও না নামবে, মানে এরকম ব্যাপারটা খুব একটা ডাইসি একটা ভোলাটিলিটির মধ্যে যাবে। তো সেজন্য এসআইপি যেরকম করছেন করে যান, যেরকম এসটিপি এসআইপি বাট যে আপনারা যে যেরকম ভাবে বিনিয়োগ করছেন, বিনিয়োগটা চালিয়ে যান। ভবিষ্যতে তাতে আপনাদের উপকার হবে বলেই মনে হয়। তো এবার স্যার একটা প্রশ্ন, অনেকেই যে এই টার্ম গুলো সম্পর্কে হয়তো খুব একটা মানে জানেন, অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেনও না। এই যে ডিমার্জার, বা ধরুন বোনাস শেয়ার, বা স্প্লিট, বা ধরুন এই যে ডিভিডেন্ড। ডিভিডেন্ড কথাটা আমার মনে হয় সকলেই বুঝবেন, লভ্যাংশ। এটা সকলেই জানেন যে কোম্পানির একটা কোনো সংস্থার শেয়ার যদি আপনার কাছে থাকে, যদি সেই সংস্থা যদি লাভ করে ব্যবসায়, তার কিছুটা লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে ফিরিয়ে দেয়, সেটাই হচ্ছে ডিভিডেন্ড। তো এ বাদ দিয়ে যে বাকি যে টার্ম গুলো হয়তো অনেকেই জানেন না, এবং এই যে ধরুন স্প্লিট হয়, বা ডিমার্জার হয়, বা মার্জার হয়, বা ধরুন এই যে বোনাস শেয়ার ইস্যু হয়, এতে শেয়ার মার্কেটের দরুন আমাদের যে মিউচুয়াল ফান্ড গুলো আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, হোয়াট এভার যা যা আছে আর কি, সেখানে কি রকম প্রভাব পড়ে? দেখুন, আপনার ডিভিডেন্ড ডিভিডেন্ড হচ্ছে প্রফিট, যে লাভ করেছে কোম্পানি, সেখান থেকে শেয়ার হোল্ডারদের, যারা বিনিয়োগকারী, তাদের টাকা ফেরত দেওয়া হয়, সেটাকে হুম, ডিভিডেন্ড বলা হয়। এবার ডিভিডেন্ড যখন দেওয়া হয়, মনে রাখবেন যেদিন ডিভিডেন্ডটা ক্রেডিট হয়, মানে যেদিন ডিভিডেন্ডটা ক্রেডিট হয়, ওই দিন কিন্তু ওইটুকু ডিভিডেন্ড এর অতখানি কিন্তু শেয়ার প্রাইসটা পড়ে যায়, মোটামুটি অতখানি। তার কারণ হচ্ছে, আপনারা কোম্পানির যে রিজার্ভ আছে সেখান থেকে আপনি দিচ্ছেন, তার মানে হুম, কোম্পানির ভ্যালুটা একটু কমে গেল, টাকাটা আমি ফেরত দিচ্ছি। হুম, সেটা দেখবেন ডিভিডেন্ড যখন, যেরকম কিছু কোম্পানি আছে খুব বেশি ডিভিডেন্ড দেয়, তো সেখানে কিন্তু ওই প্রতি বছর দু তিনবার ওদের ওই শেয়ার প্রাইসটা ওই রকম ভাবে একটু দু চার দিনের জন্য কারেক্ট হয়ে যায় আর কি। আর হুম, কিছু হয় না, ওটাকে এক্স ডিভিডেন্ড প্রাইস বলে। হুম, ওটায় ব্যস্ত হওয়ার কিছু নেই, ওটা হচ্ছে একদম সাধারণ প্রক্রিয়া, মানে হতেই হুম, থাকে। কেননা হুম, অনেক কোম্পানি আছে যারা খুব রেগুলার ডিভিডেন্ড দেয়, হ্যাঁ, এমএনসি কোম্পানি, আইটি কোম্পানি, সরকারি কোম্পানি মানে পিএসইউ, এরা ডিভিডেন্ড দিতেই থাকে আর কি। হুম, ঠিক আছে, এটা হচ্ছে ডিভিডেন্ড। এবার আসছি বোনাস শেয়ার আর স্প্লিট শেয়ার। বোনাস শেয়ার হচ্ছে ডিভিডেন্ড না দিয়ে আপনাকে আরো শেয়ার দিচ্ছে। হুম, এবার বোনাস শেয়ার দিয়ে লোকেরা ভাবে যে আমি তো ফ্রিতে মাল পেয়ে গেলাম, হুম, এরকম নয়। অ্যাকচুয়ালি কি হয়, আপনার শেয়ার যতখানি বাড়লো, ডিভিডেন্ড মানে সরি, এখানে ডিভিডেন্ড মানে অঙ্কের ভাগের নিচের ভাগটা আর কি, হ্যাঁ, সেটা বেড়ে যায়, তার মানে শেয়ার প্রাইসটা অতখানি পড়ে। বোনাস, মনে রাখবেন। হুম, ঠিক আছে, এটা হচ্ছে বোনাস। বোনাসও কিন্তু ডিভিডেন্ডের মতো, আপনাকে খালি ক্যাশের জায়গায় আপনাকে শেয়ার দিচ্ছে, মানে টাকার বদলে আপনাকে শেয়ার দিচ্ছে। কিন্তু ভ্যালুটা, কোম্পানির ভ্যালুটা, ধরে হুম, নিন বোনাস শেয়ার দেওয়ার আগে 1000টা শেয়ার ছিল, কোম্পানির 1000টা শেয়ার, প্রতিটা শেয়ারের দাম এখন মার্কেটে ধরে নিন 100 টাকা। এবার আমি, কোম্পানি বললো আমি 1:1 বোনাস দেবো, তার মানে যত একটা শেয়ার আপনার থাকলে আরেকটা শেয়ার পাবেন বিনামূল্যে। তো তার মানে 1000 শেয়ারটা 2000 টাকা হয়ে গেল, হুম, 2000 শেয়ার হয়ে গেল। কোম্পানির ভ্যালুয়েশন কত ছিল? 1000 শেয়ার মাল্টিপ্লাইড বাই 100 টাকা, হুম, গুণ করে 1 লাখ টাকা ছিল। আপনার শেয়ার বেশি দেওয়ার জন্য 1 লাখ টাকাটা তো বেশি হয়ে গেল না, না, 1 লাখ টাকা অতই থাকবে।
হুম যেটা ভাগ করছেন 1000-এর বদলে 2000 হয়ে যাবে, তখন আপনার শেয়ারের দামটা অর্ধেক হয়ে যাবে। হুম এটা হচ্ছে বোনাস শেয়ার। এবার স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে শেয়ারের যে ফেস ভ্যালু থাকে। আগে কি হতো, শেয়ার নর্মালি 100 টাকা বা 10 টাকার ফেস ভ্যালুতে ইস্যু করা হতো। হুম এখন দেখছি আপাতত লাস্ট প্রায় বিগত 10 বছর ধরে লোকেরা 1 টাকা বা 2 টাকার ফেস ভ্যালু করে বেচে। কিন্তু যেগুলো পুরোনো কোম্পানি দেখবেন ওদের অরিজিনাল ফেস ভ্যালু থাকতো 10 টাকা বা 100 টাকা ওরকম থাকতো। এবার এই ফেস ভ্যালুটাকে কি করে ওরা লিকুইডিটি মার্কেটে বাড়ায়। কেননা দেখুন, যত শেয়ার ইস্যুড হয়েছে ওর মধ্যেই ট্রেডিং হয়। এবার যত হুম শেয়ার ইস্যু হয়েছে, যারা মালিক কোম্পানি, সে মালিক মানে আপনার ধরে নিন কোনো পরিবার হবে বা কোনো ইনস্টিটিউশনও হতে পারে। যেরকম হুম আইটিসি তে আপনার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ঠিক আছে? হুম বা এলএনটি তে সবচেয়ে বড় শেয়ার হোল্ডার কিন্তু আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেগুলোকে হুম ডিআইআই বলা হয়, ঠিক হুম আছে? হুম এবার ওদের এবার যতখানি শেয়ার আছে, তারা তো আর রোজ বেচাকেনা করছে না। যে ফ্রি ফ্লোট শেয়ারটা কমে গেলে কি হয়, তখন লিকুইডিটি প্রবলেম হয়। তখন মাঝে 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 মানে 5 বছর 10 বছর এরকম পরে পরে ওই স্প্লিটটা করে দেয়, যাতে শেয়ারের অঙ্কটা বাড়ে, আরো ট্রেডিং হয়। আচ্ছা। সেটাকে স্প্লিট বলে। ধরে নিন 10 টাকার ফেস ভ্যালু শেয়ারটা 5 টাকা করে দিল, তার মানে প্রতিটা শেয়ার দুবার হয়ে গেল। কিন্তু এখানে মনে রাখবেন, এখানে কিন্তু শেয়ারের অঙ্কটা বাড়ছে না, শেয়ারের অঙ্কটা বাড়ছে না। বুঝতে পারছেন তো? এটা হুম খালি ভ্যালুটা চেঞ্জ করে দিল। হুম ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে এইটা করে হচ্ছে ওই লিকুইডিটি বাড়ানোর জন্য, হুম আর কিছু নয়। এবার শেষ আসছি ডিমার্জার বা মার্জার। এর আগে সবচেয়ে বড় ডিমার্জার হয়েছে ধরে নিন আইটিসি আর আইটিসি হোটেলস। হুম হ্যাঁ। আহ, এবার ডিমার্জার মানে কি? ডিমার্জার মানে হচ্ছে আমার একটা কোম্পানি, আমার 10টা ব্যবসা আছে, সেই তার মধ্যে একটা ব্যবসাকে আমি বলছি এটাকে বার করে দিয়ে হুম আমি, কোম্পানি উইল কন্টিনিউ টু হোল্ড, মানে আমার শেয়ার হোল্ডিংটা থাকবে, কিন্তু ওটাকে আলাদা করে লিস্ট করবে। তাই ওটাকে বলে ডিমার্জার। তখন কি হয়, পদ্ধতিটা কি? পদ্ধতি অবভিয়াসলি হচ্ছে পেপার ওয়ার্ক সব করতে হয়, সেবিকে বলতে হয়, সবকিছু করতে হয়, সেবি ওটা ওকে করে। তার আগে এনসিএলটি মানে ন্যাশনাল কর্পোরেট ল ট্রিব্যুনালের কাছে যেতে হয়, ওটা ওকে নিতে অনেক কিছু আছে পদ্ধতি। খুব তাড়াতাড়ি হয় না ডিমার্জার, মানে যে আগের পদ্ধতিটা। তারপর যখন সব ওকে চলে এলো, তারপর কি হয় যে ওটা অ্যানাউন্সমেন্ট হয় যে এই ডেটে আপনি যদি শেয়ার করেন, তাহলে একটা ফর্মুলা দেয়, সেই অনুযায়ী আপনি নতুন এন্টিটিতে এত শেয়ার পাবেন। হুম এটা ডিমার্জার। এবার ডিমার্জার হওয়ার সঙ্গে কি হলো, আমার ধরে নিন আমার 10টা কোম্পানি আছে, আমার এই তার নিচে 10টা কোম্পানি আছে। 10টার মূল্য, বাজার মূল্য আজকের ডেটে প্রতিটা কোম্পানির মূল্য হচ্ছে 10 কোটি টাকা। বাজার মূল্য, মার্কেট ভ্যালু যেটাকে বলে, হলো তার মানে 10 গুণ 10 মানে 100 কোটি কোটি টাকা। টাকার টোটাল গ্রুপ। হুম এবার 10 কোটি টাকার একটা যে বিজনেস আছে, যে ব্যবসা আছে, সেটাকে আমি বার করে দিচ্ছি। হুম তার মানে 90 কোটি টাকা হয়ে যাবে হুম বাকিটা, তাই না? হুম কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে বাজার মূল্য। বাজার মূল্য মানে হচ্ছে বাজার যে দাম দিতে ইচ্ছুক, সেটার ভিত্তিতে আপনার বাজার মূল্য হয়। তো এবার এতদিন ধরে যেহেতু আপনি লিস্টেড, তাহলে বাজার যে দাম দিতে ইচ্ছুক হচ্ছে আপনার মার্কেট প্রাইস। হুম কিন্তু যে নতুন এন্টিটিটা বেরিয়ে বেরিয়ে এলো, আলাদা করে ওর মূল্য কি হবে, সেটার পদ্ধতি একটু আলাদা। সেটা মানে এটা নয় যে আপনি 10 দিয়ে ভাগ করে ওটাকে বললেন ও এটা শেয়ার প্রাইস, তাহলে এটা না। ওটাকে বলে প্রাইস ডিসকভারি। প্রাইস ডিসকভারিতে কি হয়, বাজারে বাজার নির্ধারণ করে এই নতুন কোম্পানিটার শেয়ারের দাম কত দেব, হুম এবং ওটার ফেস ভ্যালু, ওটার যে ট্রান্সফার ভ্যালুটা আছে, ফেস ভ্যালু না ট্রান্সফার ভ্যালুটা আছে, সেটা কোম্পানি নির্ধারণ করে যে কত এর মধ্যে আমি দেব। এবার আমার মনে আছে কিনা দর্শকদের, আইটিসি যখন স্প্লিট হয়েছিল, তখন আপনাদের হয়তো মনে আছে আইটিসি মেইন কোম্পানিটার ভ্যালু রেখেছিল 388 রুপিস পার শেয়ার। হুম কিন্তু আইটিসি হোটেল, যেটা অনেক ছোট ব্যবসা, সেটার ভ্যালু রেখেছিল 638 না কত। দুটো মিলিয়ে কিন্তু টোটাল ভ্যালু আপনার ইনভেস্টমেন্ট অতখানি আছে। হুম মানে প্রথম দিনে টোটাল ইনভেস্টমেন্ট অতখানি আছে, কিন্তু কিভাবে কেকটাকে কাটলো
সেই ফর্মুলার ভিত্তিতে দুটো আলাদা আলাদা হয়ে যায়। হুম এবার এই এখন যেরকম বেদান্তার ডিমার্জার হয়েছে, হুম এটার যেটা মেইন বেদান্তা ছিল, যেটা হুম পুরো এন্টিটিটা ছিল, ওটা হুম 700, অলমোস্ট 800 টাকার শেয়ার প্রাইস ছিল। প্রায়। সেটা ডিমার্জারের পরে কি হলো, 270 হয়ে গেল, হুম কারণ 5 ভাগে ভাগ করা হচ্ছে। এবার যে বাকি 4 ভাগ আছে, তাদের কি মূল্য সেটা নির্ধারণ হবে আর বোধহয় 45 দিন পরে, আমার যতদূর ধারণা। সেটা ওই স্পেশাল ট্রেডিং হয়, ওটায় নির্ধারণ হয় যে বাজার কত মূল্য দেবে। সেদিন থেকে ওই শেয়ার গুলো, যেটা সবার খাতায়, সে তার আগে 1-2 দিন আগে আপনাদের খাতায় ওই অ্যাডিশনাল শেয়ার গুলো ঢুকে যাবে, ওই হুম নতুন কোম্পানির শেয়ার গুলো। এবং তার যখন লিস্টিং হবে, লিস্টিং মানে হচ্ছে যবে থেকে মূল্যটা দিচ্ছে বাজার, সেই ট্রেডিং শুরু হবে, তবে থেকে আপনি আলাদা আলাদা করে বেচতে পারবেন বা কিনতে পারবেন। হুম এবার ব্যাপার হচ্ছে যে লোকের প্রশ্ন হয় যে ডিমার্জার হয়ে দাম কমে গেল, তো আমার কি হলো? দেখুন, হুম আপনার যে যে এন্টিটিটা ডিমার্জার হচ্ছে সেটার মূল্য ছিল 100 কোটি টাকা। সে হুম 100 কোটি টাকাটা কিন্তু বদলায়নি, তাই না, জন্য সেটা আছেই। ভাবে চিন্তা করতে হবে না। কিন্তু যবে থেকে নতুন এন্টিটি গুলো, এখানে 4টে কোম্পানি নতুন বানিয়েছে, হুম সেটার মূল্য যখন বাজার দিতে থাকবে, তখন দেখবেন 1+1+1+1+1 যেটা 5 ছিল, পরে হয়তো দেখবেন 1+1+1 সেটা হয়তো 4.8 হয়ে গেল বা 5.2 হয়ে গেল, কারণ আলাদা কোম্পানির আলাদা আলাদা মূল্য দেবে বাজার। হুম এটাকে বলে আনলকিং ভ্যালু। আনলকিং ভ্যালু বলে বাজারের শব্দে। কি হয় যে প্রতিটা ব্যবসার সঠিক মূল্য বাজার দিতে পারছে না। তাই জন্য অনেক সময় হয় যে খুব বড় গ্রুপ হয়ে গেলে তারা আলাদা আলাদা ব্যবসাগুলোকে আলাদা আলাদা লিস্ট করতে চায়। তো এই হচ্ছে ডিমার্জার। এবার আপনার বেদান্তা হচ্ছে নিফটি নেক্সট 50 ইন্ডেক্সের ভাগে আছে। আচ্ছা, মানে বেদান্তা লার্জ ক্যাপ শেয়ার আর কি। লার্জ ক্যাপ কিন্তু নেক্সট 50-তে আছে, জুনিয়র নেক্সট নিফটি। 50, হ্যাঁ। তো এবার ওটায় বেদান্তা, মানে যেটা কনসোলিডেটেড বেদান্তা, সেটার ওজন মানে ওয়েটেড ছিল 5.2%। এখন সেটার ওজন হয়ে যাবে, মানে ওয়েটেজ, সেটা হয়ে যাবে বোধহয় 2.5%। আচ্ছা। এবার 2.5% যখনই হয়ে যাবে, মনে রাখবেন অনেক ইন্ডেক্স ফান্ড আছে, অনেক ইন্ডেক্স ফান্ড আছে, তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের ইন্ডেক্স রিব্যালেন্সিং করতে বেদান্তা বেচতে হবে। হুম তাই জন্য বেদান্তা দেখবেন এই দামটা এত পড়েছে। তো এবার প্রফিট বুকিং করে নিয়ে গেছিল। এরপরে আরো কিন্তু পড়তে পারে। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে ইন্ডেক্স ফান্ড গুলো বেদান্তা অরিজিনালি ধরে আছে, তাদের হুম ওয়েটেজ কমে গেছে, তার মানে অন্য কিছুর ওয়েটেজ বেড়ে গেছে। তো বেদান্তা বেচতে হবে, অন্য কিছু কিনতে হবে। এবার যখনই বেচতে যাবে, মনে রাখবেন বেচা মানে কি, কেউ অন্যদিকে আছে যে কিনতে রাজি আছে, হুম যে কিনতে ইচ্ছুক। এবার সে, এটাকে লিকুইডিটি বলে। সব ইন্ডেক্স ফান্ড যদি একই দিনে বেচতে আরম্ভ করে, তাহলে দেখবেন ওইদিকে ক্রেতা নেই, হুম তখনই ওই সার্কিট ব্রেক ব্রেক হয়ে যায় আর কি। বুঝতে পারছেন তো? তো এবার ব্যাপার হচ্ছে যে ওই ওই পদ্ধতিটা, ওই যে ইন্ডেক্স রিব্যালেন্সিং কিছুদিন চলে, ওটা একদিনে সমাপ্ত হওয়ার মানে সম্ভব নয়। ওটা অত লিকুইডিটি থাকে না সব স্টকে। হুম কি হবে, আপনার 30-45 দিন পরে যখন নতুন শেয়ার গুলো আলাদা দাম নির্ধারিত হবে, মোটামুটি তারপর থেকে আপনি বুঝতে পারবেন যে 5টা আলাদা কোম্পানি জড়ো করলে কত সঠিক মূল্য হচ্ছে। হুম প্রধানত ডিমার্জার করা হয় আনলকিং ভ্যালুর জন্য, মানে আমার একটা কোম্পানির মূল্যায়ন যা, আমি বিশ্বাস করি যেটা 5টা কোম্পানি করে দিলে শেয়ার বাজার আমাকে মূল্যায়নটা বেড়ে যাবে। বেড়ে যাবে, সামগ্রিক মূল্যায়নটা বেড়ে যাবে। তাই জন্য হুম করা হয়। এবার আচ্ছা। বেদান্তা যেটা পড়ে রইলো, সেটার হুম প্রধান ব্যবসা কিন্তু হিন্দুস্তান জিঙ্ক, হ্যাঁ। যেটা সবচেয়ে বড় কোম্পানি এনিওয়ে ছিল বেদান্তার হুম মধ্যে, হুম বড় হুম এবং প্রফিটেবল কোম্পানি। তো হিন্দুস্তান জিঙ্কই থাকবে, বেদান্তা মানে হিন্দুস্তান জিঙ্ক মোটামুটি ধরে নিন আজকে। হুম হুম বাকিগুলো আলাদা আলাদা হবে, সেটার তাদের মূল্যায়ন কত হবে সেটা দেখা যাবে। অ্যালুমিনিয়াম আছে, স্টিল আছে, পাওয়ার আছে, পাওয়ার এরকম আছে, করে আরো অয়েল বেশ আছে, কয়েকটা। হ্যাঁ অয়েল হ্যাঁ, অ্যান্ড গ্যাস আছে, তো অয়েল ওগুলো অ্যান্ড গ্যাস। দেখা যাবে যখন বাজার মূল্যায়ন যেরকম ভাবে দেবে, দেবে হুম সেরকম ভাবে। এবার আগে বেদান্তা কি ছিল, বেদান্তা অনেক ডিভিডেন্ড দিত। হ্যাঁ, ঠিক এবার আছে, ডিভিডেন্ডটাও ভালো এবার হয়ে যাবে নিশ্চয়ই। এবার হয়তো ডিভিডেন্ড দেয় না, কি হবে দেখুন, ডিভিডেন্ড আসে হচ্ছে প্রফিট থেকে। তো হুম হিন্দুস্তান জিঙ্কেরই সবচেয়ে বেশি প্রফিট হতো। এখন হুম অরিজিনাল বেদান্তা হিন্দুস্তান জিঙ্ক আছে, হতে পারে অতখানি হয়তো দেবে, যাই না, বা কম দিতে পারে। আর নতুন কোম্পানিগুলো দেবে কিনা সেটা আলাদা আলাদা নতুন কোম্পানির প্রফিটের উপর নির্ভর করবে। হুম
আচ্ছা, সেটাও ঠিক। তো সদ্য আত্মপ্রকাশ করার পরে তাদের কি অবস্থা থাকবে, ভ্যালুয়েশন হ্যাঁ কিরকম দেখুন, থাকবে? এগুলো তো লং টার্ম ব্যবসা, কোনো মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট চায় না যে এটা তো আর স্টকের ট্রেডিং এর খেলা নয়। এই হ্যাঁ, ব্যবসাগুলো সেটাই। আগেও ছিল, খালি হুম। একটা ছত্রছায়ার নিচে ছিল। হুম। এখন আলাদা আলাদা করে লিস্টিং হচ্ছে। হুম। মানে কোল ইন্ডিয়া যেরকম ভারত কোকিং কে আলাদা করে লিস্টিং করলো, হ্যাঁ, 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 হ্যাঁ। ওরকম। তাহলে স্যার প্রশ্নটা যেটা রয়েই যাচ্ছে আলটিমেটলি, যে এই যে এত বড় একটা সংস্থা যারা পাঁচ পাঁচ ভাগে ভাগ হয়ে গেল, তো তাদের প্রভাব মিউচুয়াল ফান্ডে কিরকম ভাবে পড়বে? দেখুন, এ- মিউচুয়াল ফান্ডে কি হবে, দু রকম ফান্ড আছে। প্যাসিভ ফান্ড, যেটা ইন্ডেক্স ফান্ড বলে, আর অ্যাক্টিভলি হুম। ম্যানেজড ফান্ড। হুম। এবার হ্যাঁ, যেটা প্যাসিভ ফান্ড সেটা আগেই বলেছি। ইন্ডেক্স ফান্ডে কি হবে, নিফটি নেক্সট 50, টোটাল ওয়েটেজ 100, হুম। ওর মধ্যে বেদান্তা ছিল 5.2, হুম। সেটা এখন বোধহয় 2.5% হয়ে গেল। তার মানে বেদান্তার যতখানি শেয়ার ইন্ডেক্স ফান্ড গুলোতে ছিল অর্ধেক করতে হবে। হুম। আর রিব্যালেন্সিং করতে গেলে তার মানে ওই 2.5% কোনো অন্য কোম্পানিতে এনএসই বলবে যে এইগুলোতে এত ওয়েটেজ আমি বাড়াচ্ছি, হুম। তার মানে সেখানে কিনতে হবে। কিনতে হবে। তো আদতে আপনার ইন্ডেক্সে কত প্রভাব পড়বে সেটা বোঝা মুশকিল, আমার মনে হয় অত পড়বে না, কারণ একটা কিছু বেচছেন আর একটা কিছু কিনছেন হুম। ওই একই ইন্ডেক্সের মধ্যে। আচ্ছা। এবার আসছি অ্যাক্টিভ ফান্ডে। এবার না দেখুন, ইন্ডেক্স ফান্ডে পড়তেও পারে ইন্ডেক্স, যদি বেদান্তার ওয়েটেজ কমে গেল, কিন্তু যে নতুন যে কোম্পানিটা আছে সেটার ওয়েটেজ যে বেড়ে গেল, সেই কোম্পানির পারফরমেন্স হয়তো ভালো নয়, তাই জন্য হয়তো ইন্ডেক্স পড়ে গেল, হুম। সেটাও। আর আমার যা মনে হয়, দেখুন কিছু কেনা হচ্ছে কিছু বেচা হচ্ছে, ইন্ডেক্স লেভেলে অতখানি ইম্প্যাক্ট হবে না। এবার আসছি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, স্পেশালি আপনার থিমেটিক ফান্ড। ধরে নিন মেটালস আছে বা ইনফ্রাস্ট্রাকচার আছে, এইগুলোতে বেদান্তা এইসব থাকে, তাই তো। এবার ওখানে কি ইম্প্যাক্ট হবে আবার বলি। দেখুন, এই এই অ্যানাউন্সমেন্টটা আগে থেকেই জানা ছিল। হুম। যারা ফান্ড ম্যানেজার তারা মোটামুটি জানেন যে নতুন এন্টিটি গুলো কিরকম, সেগুলো। এই ফান্ড ম্যানেজাররাও যে ইউনিট বেদান্তা ধরে আছে, তারা তো আবার ওই একই 1+4 শেয়ার পাবে, হুম। কিন্তু তাদের ধরে থাকতে হবে 45 দিন ধরে, কেননা ততদিন ওই নতুন শেয়ার গুলো কেনা বেচা করা যাবে না। হুম। তো তখন দেখা যাবে যে কি প্রভাব পড়বে। 30-45 সেটাই। দিন আগে বলা মুশকিল যে এই ডিমার্জারের জন্য মিউচুয়াল ফান্ডের উপর কি প্রভাব পড়তে পারে। মানে এখানে সাধারণ বিনিয়োগকারীদের বিশেষ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হয় না। না না, দেখুন ফান্ড ম্যানেজাররা তো ওদের পেশা এটা। আর হুম। এটা তো হঠাৎ করে আজকে বললো কালকে ডিমার্জার হয় না, এটা আগে থেকেই অ্যানাউন্স হয়ে আছে। অনেক একটা লম্বা প্রসেস। হ্যাঁ, অনেক লম্বা প্রসিডিওর, তার মানে সবাই প্রিপেয়ার্ড আছে। হুম। আর এটা তো আর নতুন ব্যবসা নয় যে ইন্টারনেট মানে ই কমার্স ব্যবসা হবে কি হবে না, এটা তো পুরনো ব্যবসা। আর বেদান্তা কোনো ছোট কোম্পানি নয়, বেদান্তা যথেষ্ট বড় সলভেন্ট তো কোম্পানি। তো এটা মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা তারা নিজেরা নির্ধারণ করেন। ইন্ডেক্স ফান্ড আলাদা ব্যাপার, কিন্তু অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে তারা নিজেরাই নির্ধারণ করেন যে কিভাবে এটা হবে, আমরা কি করব। উম, আগে বেদান্তা ধরেছিলাম এটার জন্য, এবার হুম। বেদান্তা এটা হয়ে গেল, এবার কি ঠিক ওরকম ভাবেই ধরে থাকবো? হুম। থাকবো কি থাকবো না তাদের উপর নির্ধারণ করছে। আমি উদাহরণ দিচ্ছি, একটা খুব নাম করা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে, আইটিসি হচ্ছে সবচেয়ে বড় হোল্ডিং। হুম। ইনফ্যাক্ট আইটিসি মতো কোম্পানি তো সব ফান্ডেই আছে। তো আমি দেখেছি যখন ওই ডিমার্জার হলো আইটিসি আইটিসি হোটেলস, ওই এক কোয়ার্টারের পর ওরা আইটিসি হোটেলস থেকে বিক্রি করে দিল, কেননা হুম। ওদের ইনভেস্টমেন্ট ফিলসফির মধ্যে হোটেল ব্যবসাটা পড়ে না, তাই জন্য। হুম। এবার ফান্ড ম্যানেজারের ইনভেস্টমেন্ট ফিলসফি বা ওদের যে ইনভেস্টমেন্ট থিসিস আছে, সেটার মধ্যে যদি ধরে নিন অ্যালুমিনিয়াম আছে কিন্তু পাওয়ার নেই, বা অ্যালুমিনিয়াম পাওয়ার আছে কিন্তু অয়েল নেই, সেই অনুযায়ী তারা নির্ধারণ করবেন। রিব্যালেন্সিং করুন। তাহলে আমরা সাধারণ বিনিয়োগকারীদের একটু আশ্বস্ত করতেই পারি যে আপনাদের এই নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো ধরে থাকতে হবে 30-45 দিন পরে যখন ওই নতুন কোম্পানিগুলোর মূল্যায়ন হবে মার্কেটে। হ্যাঁ, যারা শেয়ার কিনে রেখেছেন তাদের জন্য এটা প্রযোজ্য। আহ, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তাদের জন্য এই ক্ষেত্রে বিশেষ একটা ভাবনার কারণ নেই। দ্বিতীয়ত, আমাকে এই প্রশ্নটা করেছিলেন কয়েকজন যারা একটু ওয়াকিবহাল। অনেকেই ডিমার্জার কি বলতে পারবে না। দ্বিতীয়ত, ডিমার্জার যারা যে খবরটা যেটা হয়েছে, আহ সেটাও যে মানে একটা বড় অংশের বিনিয়োগকারীরা জানেন তেমনটাও খুব একটা নয়। ও একজনই মাত্র করেছিলেন, তো সেটা নিয়েই আমার মনে হলো যে একটা সন্দেহের নিরসন করা দরকার।
যে এটা কেন হয়, কিরকম ভাবে হয়, জানেন তো টার্মটা, কিন্তু এটার মানেটা কি এগুলো অনেকেই জানেন না। তো আমরা দেখুন, আমরা একটা ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, আপনারা সেখানে যেরকম ধরনের আহ অনুষ্ঠান দেখে অভ্যস্ত, বিশেষ করে বিনিয়োগ সংক্রান্ত, যে কোনটা কিনবেন, কোনটা বেচবেন, কোনটার দাম বাড়তে চলেছে, আমরা কিন্তু সে ধরনের কোনো অনুষ্ঠান করি না। আমরা প্রকৃত তথ্য ছাড়া, প্রকৃত খবর ছাড়া আমরা এই ধরনের অনুষ্ঠান এনকারেজও করি না, আমরা নিজেরাও এই ধরনের কোনো অনুষ্ঠান করি না। কারণ আমাদের কাছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করাটা সব থেকে প্রয়োজন। দ্বিতীয়ত, সেবির এখন গাইডলাইন্স হয়ে গেছে যে আহ, আহ, কেউই শেয়ার কেনা বেচা বা ফান্ড কেনা বেচার জন্য কোনো রেকমেন্ডেশন করা যায় না, তাহলে তারা শাস্তির মুখে পড়বে। তো আমরা প্রথম কথা শাস্তির মুখে পড়তেও চাই না, নিয়ম ভেঙে কাজ করাটা আমাদের, আমরা যেহেতু একটি প্রতিষ্ঠিত মিডিয়া এবং আমাদের যথেষ্ট সমাজের প্রতি একটা দায়িত্ব আছে, তো সেই দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি। অনেকেই বলেন যে কোনটা কিনবো, এটা কিনেছি, ভালো কি খারাপ না, সেটা আমরা কখনো বলতে পারি না, আমাদের মাফ করবেন। কিন্তু আমরা আপনাদের যে তথ্যগুলো দেব সেটুকু জানবেন যে সেটিতে কোনো মানে কোনো ভেজাল নেই, সেটি 100% খাঁটি। তো আরেকটা আজকের জিনিস আমি রজত, হ্যাঁ। রজত একটা শেষ শেষ কথা বলে দিই। এই যে ডিমার্জার হবে না, নতুন যে কোম্পানিগুলো মূল্যায়ন হবে, তারপর কিন্তু এটা হতে পারে যে একটার জায়গায় এখন 5টা কোম্পানি হয়ে গেল। হতে পারে কিন্তু যে আপনার ইনভেস্টমেন্টে দেখাবে হয়তো 2টো কোম্পানি দেখবেন প্রফিটে আছে, বাকি 3টে লসে আছে। হুম। মনে রাখবেন এটা হতেই পারে। কেননা আগে একটা কোম্পানি ছিল। টাটা মোটরস যখন ডিমার্জার হলো, টাটা হুম। মোটরস কমার্শিয়াল ভেহিকল আর কমার্শিয়াল ভেহিকেল আর প্যাসেঞ্জার ভেহিকেল। প্যাসেঞ্জার, আপনি এখনো দেখুন কমার্শিয়াল ভেহিকল বিশাল প্রফিটে আছে, হুম। প্যাসেঞ্জার ভেহিকল বিশাল লসে আছে। তার মানে কি প্যাসেঞ্জার ভেহিকল করছে না? না, ওরকম কিছুই নয়। আপনি যে টাটা মোটরস টোটাল ধরেছিলেন, দেখবেন যোগ করে মোটামুটি ওইখানেই আছে প্রফিট লসটা। তাই একদম। জন্য ওটায় কেউ যেন বিচলিত না হয়ে যান। হুম। হ্যাঁ, আপনার হতেই পারে যে ঠিক আছে আমি লস মেকিং বেঁচে দেবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হতেই পারে যে 5টার মধ্যে 2টো বা 3টে, এমনকি 4টেও মাইনাসে থাকতে পারে বেশ কিছু দিনের জন্য। তাহলে আপনারা শুনলেন, আমার মনে হয় সাধারণ বিনিয়োগকারী এতে ভয় পাবেন না, এবং প্রকৃত তথ্যে থাকুন। আহ, অযথা কোনো রেকমেন্ডেশন বা এই ধরনের কেনা বেচার যে পরামর্শ, তাতে কান দেবেন না। আমার মনে হয় তাতে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি লাভের তুলনায়। তো বিনিয়োগে থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন এবং শৃঙ্খলাবদ্ধ থাকুন। আমরা আবার সামনের সপ্তাহে একটি এরকম প্রকৃত তথ্যযুক্ত কোনো একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।